সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন বই প্রকাশে। বই প্রকাশ শীর্ষক আয়োজনটির মধ্য দিয়ে আমরা চেষ্টা করব নতুন বইয়ের খবরাখবর পাঠক শ্রেণীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকের আয়োজনের পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন, এবং আমাদের সাথে আজকের আয়োজনে যুক্ত হয়েছেন লেখক ফয়সাল আহমেদ। আমরা আজ তার সম্পাদিত প্রিয় নদীর গল্প বইটি সম্পর্কে বিস্তারিত জানব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের আয়োজনটি উপভোগ করছেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। লাইভ চলাকালীন সময়ে সর্বোচ্চ 2 জন শেয়ারকারী পেয়ে যাচ্ছেন লেখকের হাতের স্বাক্ষর করা 2টি বই। ফয়সাল আহমেদ, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে শুভেচ্ছা জানাই। একই সাথে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ প্রকাশকে, পুরো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আর আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য স্বাগত আপনাকে। আপনার সম্পাদিত বই সম্পর্কে জানতে চাইবো যে এই পরিকল্পনা কিভাবে আসলো এবং বইটির নাম সহ বলবেন কাইন্ডলি। আপনার আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করছি এটি হচ্ছে প্রিয় নদীর গল্প। এটি একটি নদী বিষয়ক বই, বলা যায় নদী বিষয়ক স্মৃতিকথার একটি সংকলন। সেই সংকলনটি আমরা কাজ শুরু করেছিলাম আমাদের আপনি জানেন যে বছর 2 আগে আমাদের যে কোভিড সিচুয়েশন শুরু হয়েছিল, সারা পৃথিবীতে এর একটি প্রভাব আমরা দেখেছি, ভয়ঙ্কর প্রভাব। তো যথারীতি বাংলাদেশও আমরা যখন এর মধ্যে পড়ে গেলাম, তখন মোটামুটি আমরা সবাই গৃহবন্দী, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। তো তখন এই ভাবনাটি আবার মাথায় আসলো যে নদী বিষয়ক স্মৃতিকথা নিয়ে আমরা একটা কাজ করব। প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে রিভার বাংলা নামে আমি একটি অনলাইন জার্নাল করি। আমরা এটি প্রায় 4-5 বছর ধরে আমরা করছি। সেটি সম্পূর্ণ নদী বিষয়ক লেখা সেখানে প্রকাশিত হয়। এর মধ্যে নদী বিষয়ক কবিতা, সাহিত্যের যে অংশ, গল্প, তারপর হচ্ছে নদী নিয়ে নানান ধরনের রিপোর্টিং, মতামত কলাম প্রকাশিত হয়। সবকিছুই হচ্ছে নদীকে, বিষয়টা নদী কেন্দ্রিক। নদীকে। আচ্ছা। তো আমরা ভাবছিলাম, তখন এই ভাবনাটা যখন আমার মাথায় আসলো, তখন আমরা একটি বিশেষ আপনার পর্বের মতো করে যে একটি বিশেষ সংখ্যা হবে অনলাইন কে কেন্দ্র করে। তো আমরা আমাদের পাঠক এবং লেখকদের যারা রিভার বাংলার সাথে নানাভাবে সম্পৃক্ত, তাদেরকে আমরা মূলত আমন্ত্রণ জানিয়েছিলাম যে আপনারা লিখুন আপনাদের প্রিয় নদী নিয়ে। তো সেখানে আমাদের, যদিও এখানে বইটি আছে প্রিয় নদীর গল্প, আমরা ওখানে শিরোনাম করেছিলাম আমার প্রিয় নদী। অর্থাৎ প্রত্যেকেই লিখবেন তার নিজের প্রিয় নদী নিয়ে। এবং আমরা বলছিলাম যে এটি ঠিক আপনার শুধু তত্ত্বে ঠাসা থাকবে না, তত্ত্ব থাকবে, কিন্তু নদীর সাথে আপনার যে স্মৃতি, আপনার শৈশবের এই নদীর সাথে আপনার সম্পর্ক, স্মৃতিচারণটা থাকবে। অর্থাৎ নদীকে আবার নতুন করে নিজের মনে একটি জায়গা করে দেয়া। সেই ভাবনা থেকে আমরা কাজটি করেছিলাম এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আপনার বিশেষত ভারতের পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশের তো বটেই, আমরা প্রায় 50টির মতো লেখা আমরা তখন পেয়েছি। তো সবগুলো লেখা তখন এই আমার প্রিয় নদী বিভাগে প্রকাশ করা সম্ভব হয়নি, নানা কারণেই, যে হয়তো কিছু লেখা অপ্রাসঙ্গিক হয়েছে, কিছু লেখা হয়তো মানের জায়গা থেকে একটু ইয়ে ছিল। তো সেখান থেকে আমরা মূলত প্রায় 40টির মতো লেখা আমরা প্রকাশ করেছি রিভার বাংলা অনলাইন। এবং আপনার বইটিতে কতগুলো গল্প আছে? আচ্ছা, এটি আমি আবার বলছি, গল্প ঠিক আমি বলতে চাই না, যদিও নাম হচ্ছে প্রিয় নদীর গল্প। গল্প বললে অনেকেই আবার যেটি আমরা যে গল্প সম্পর্কে আবার বললেই যে বিষয়টি মাথায় আসে, সেটি আসলে সেই অর্থে গল্প নয়। এটি আসলে সত্য বিষয় নিয়ে লেখা আর কি। তো এখানে আমরা 31টি লেখা জায়গা দিয়েছি সংকলনটিতে। আর কিছু লেখা আমরা আবার দ্বিতীয়বার যখন বইতে আমরা সেটি করতে আমরা উদ্যোগ নিয়েছি, যে
তখন আমরা সূচিবদ্ধ করার ক্ষেত্রে আমরা সেখানে আরো কিছু লেখা বাদ দিয়েছি। তো এটি বাদ দিতেই হয়েছে প্রাসঙ্গিক কারণে। কারণ হুম, হুম। হচ্ছে যে আমরা চেষ্টা করেছি একটু মানসম্মত লেখাগুলোকে এখানে জায়গা দিতে। আ এই হচ্ছে মোটামুটি আমাদের শুরুর দিককার বিষয়। শুরুর দিককার বিষয়। এই বইটিতে আপনার শৈশবের কোনো নদীর গল্প কি আছে বা আপনার প্রিয় কোনো গল্প কি আপনি যুক্ত করেছেন? আ নাকি সবগুলোই আপনার নিউজ পোর্টালের গল্প? আ আপনার এখানে ৩১ টি লেখা যে আসছে, এখানে সবগুলোই মানে ভিন্ন, ভিন্ন হুম, জনের হুম। লেখা আরকি। তাদের প্রত্যেকের নিজের প্রিয় জি। নদীকে নিয়েই সবাই লিখেছেন। আমার এই এইভাবে বলতে গেলে এখানে আমার কোনো লেখা নেই। তবে শুরুতে আমি আ একটা আমার প্রিয় নদী এই শিরোনামে আমি একটা লেখা লিখেছি। জি, জি। এটি বলতে পারেন প্রারম্ভ যে শুরুর দিকের যে যে কথাগুলো আপনার ভূমিকা বলা শৈশবের হয়, কথাও সেখানে উল্লেখ সেখানে আমি আছে। কিছু কথা জি। বলেছি। আমার নদী আন্দোলনের সাথে আমার যুক্ততা, হুম, আমি হুম। কিভাবে এই নদী আন্দোলনের সাথে সম্পৃক্ত হলাম, নদী কিভাবে আমার প্রিয় হয়ে উঠলো এবং আ যে কথাটি আমি সবসময় বলতে চাই, আমার কাছে নদীটা এরকম যে শুধুমাত্র একটি নদী আমার প্রিয় নয় আসলে। সব আমি নদী। আমার দেশের সমস্ত নদীই আমার প্রিয়। একদম। এবং সারা পৃথিবীর যেখানে, যেখানে নদী আছে সবগুলো নদীই আমার প্রিয়। আমি এভাবেই আ ভাবতে পছন্দ করি এবং এটা বিশ্বাস করি। এই যে বিষয়ভিত্তিক ব্যাপারটা যে নদী নিয়ে আপনি লিখবেন, নদীকে নিয়ে আপনি কল্পনা করছেন, নদীর গল্পগুলো আপনি সংগ্রহ করছেন। এই বিষয়টা কিভাবে আসলো মস্তিষ্কে? হুম, ওই যে আ সু সু ১ম প্রশ্নটিতেই বলছিলাম যে, যেহেতু নদী নিয়ে একটি অনলাইন জার্নাল আমরা হুম, করি, হুম। আ তো স্বাভাবিকভাবেই নদীকে কেন্দ্র করে নানা ধরনের আ বিষয় আমাদের মাথায় আমরা আ ভাব স্বাভাবিকভাবে ভাবতে হয় এবং ভাবি যে কোন ধরনের কাজ আ করলে সেটা ভালো হয়। সর্বোপরি এই কাজগুলোর উদ্দেশ্য কিন্তু একটাই, যেটি হচ্ছে যে সাধারণ মানুষকে নদীর সাথে জুড়ে দেয়া। সম্পৃক্ততা করা। হুম, পাঠককে হুম। নদীর সাথে জুড়ে দেয়া। আপনি দেখবেন যে ধরেন আমাদের ঢাকার যে নদী, ঢাকার চারপাশে একপাশে তুরাগ আছে, হুম। বুড়িগঙ্গা আছে। যে এই আরেক পাশে শীতলক্ষ্যার আছে। তো আপনি ঢাকার যে নাগরিকরা, নগর জীবনে তারা আসলে নদীর সাথে কতটা সম্পৃক্ত? এটা আপনি দেখবেন যে খুবই নগণ্য। অল্প কিছু মানুষ হয়তো নদীতে যায়, বেড়াতে যায়। আর না হয় হয়তো কোনো বাণিজ্যিক কারণে কিংবা যা মানে ট্রাভেলিং হুম, হুম। কোথাও যাওয়ার প্রয়োজনে নদী প্রয়োজনে কাছে নদীকে ব্যবহার প্রয়োজনে করছে। নদীকে একদম। ব্যবহার করে। সাধারণত কিন্তু মানে প্রাণের টানে নদীর কাছে যাওয়া এটি কিন্তু আপনি নগর জীবনে এটি কিন্তু নেই নাই। বললেই চলে। আর এখন তো নদীর রূপও সেরকম নেই। না, নদী এটি আরো একটি হ্যাঁ। গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে, আ ধরেন আমরাও তো শৈশবে আরো যদি ধরি যে ৩০ বছর আগে আমরা যে নদী দেখেছি, আজকে এসে সেই নদী রূপ আমরা একেবারেই সেরকম না। আমরা আমরা এই সেই হুম, কথাগুলো এই আমার প্রিয় নদীর গল্প এই বইটিতে এসছে। হুম, প্রত্যেকেই হুম। বলেছেন যে নদী নিয়ে তাদের যে রক্তক্ষরণ, নদীর প্রতি একদম। তাদের যে ভালোবাসা, সেই বিষয়গুলো আ এই বইতে খুব সুন্দরভাবে উঠে এসছে। শুধু আমাদের এই বাংলাদেশের নদী নয়, পশ্চিমবঙ্গের আমাদের বন্ধুরা যারা নদী নিয়ে কাজ করেন তারাও লিখেছেন। তো তাদের লেখার মধ্য দিয়েও যে নদীকে নিয়ে যে তাদের যে হতাশা, হুম, হুম। কষ্ট আ সেই বিষয়গুলোই লেখার মধ্যে এসছে। আচ্ছা, আপনার এই কথার সাথে যুক্ত করছি যে ওপার বাংলায় এবং এপার বাংলায় নদী সম্পর্কিত যে লেখাটা উঠে এসেছে, তার ভেতরে কতটা স্বতন্ত্রতা আছে বা পার্থক্য আছে কিনা? নদী তো সব দেশে একই রকম। নদীর আবহাওয়া একরকম, প্রকৃতি একরকম। আপনি কোনো ডিফারেন্স বা পার্থক্য পেয়েছেন কিনা ২ দেশের নদীর গল্পে? হ্যাঁ, নিশ্চয়ই পার্থক্য তো থাকবেই। আপনি বা বা এই বইটি যদি আপনার পড়ার সুযোগ হয়, হুম, হুম। আ আপনি অবশ্যই পড়বেন আমি আশা করি। অবশ্যই। আ বা আপনার এইটি এটির সম্পাদক হিসেবে বইটি সম্পাদনা করতে গিয়ে আমি তো স্বাভাবিকভাবেই লেখাগুলো একাধিকবার আমাকে পড়তে হুম, হুম। হয়েছে। আমি পড়েছি। আশা করি এখানে যখন বসে আছি ততক্ষণে আমার প্রকাশকের সূত্র ধরেই বলছি যে প্রায় শতাধিক বই পাঠকের হাতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। খুব বাহ! বেশিদিন হয়নি কিন্তু বইটি বেরিয়েছে। জি, হয়তো ২ সপ্তাহ হবে। ২ সপ্তাহ। তো এর মধ্যে ১০০ পাঠকের কাছে বইগুলো পৌঁছেছে। আশা করি পাঠকও আমার সাথে একমত হবেন। সেটি হচ্ছে যে প্রত্যেকটি লেখাই ভিন্নতর। হুম, কারণ হুম। হচ্ছে নদীর হয়তো দৃশ্যমানগত নদী আ আপনার সেখানে পানি পানি থাকবে কিংবা হুম, হুম। আ নদীর যে বহমান যে আমরা যে ধারণা যে দৃশ্যটা একই সেটি রকম একই থাকবে। রকম হ্যাঁ, হলেও বাট আ গল্পগুলো ভিন্ন। একেকজন কিন্তু নদীকে তার হুম, মতো করেই দেখেছেন।
একদম, যেহেতু ব্যক্তি আলাদা, তখন তার চিন্তার ধরনও কিন্তু আলাদা। একদম আলাদা। ধরনও আলাদা, এবং আমি হয়তো নদীর জলটাকে মনে হবে যে আমি জল নিয়ে কল্পনা করছি, কেউ হুম, হয়তো নদীর দূষণ নিয়ে কল্পনা করছে, কেউ হয়তো এই নদীতে তার সাঁতার কাটা নিয়ে কল্পনা করছে, আবার অন্যজন এসে বলছে যে না আমি তো শৈশবে নদীতে এইভাবে মাছ ধরতাম, কিংবা একদম। কেউ এসে বলছে যে আমি তো এইভাবে নৌকায় করে, পালতোলা নৌকায় করে আমার নানার বাড়ি গিয়েছি, হুম, হুম। আমার দাদার বাড়ি গিয়েছি। তো এইরকম অনেকগুলো গল্প, এবং প্রত্যেকটি গল্পই ভিন্নতর, বৈচিত্র্যময়। বৈচিত্র্যময়। একদম, নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে। পাঠকের কাছেও ভালো লাগবে, এবং আমরা যেটা বলেছিলাম যে লেখা বাছাই করার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো গুরুত্ব দিয়েছি যেন একই রকম হয়ে না যায়। তারপরেও তো সবশেষে হচ্ছে যে যেহেতু নদী, তো একটা তো যোগসূত্র থাকবেই। আচ্ছা, এই লেখার ভেতর দিয়ে পাঠকরা কি শতভাগ সন্তুষ্টি পাবে বলে আপনি আশা করছেন? নাকি আপনার মনে হচ্ছে যে এই বইটা সম্পাদনায় আপনি আরো কাজ করবেন আ ভবিষ্যতে? আ আসলে আ ও আবার ওই পেছনের কথায় যেতে হয় যে হুম, উম যেহেতু এটি একটি সংকলন, এবং ইতিপূর্বে এটি একটি পত্রিকায় প্রকাশিত লেখা। জি। তো এখানে নতুন করে আসলে কাজ করার আর কোনো সুযোগ নেই। আমরা নতুন করে কাজ করার সুযোগ নেই। আর সন্তুষ্টির জায়গায় আ যদি বলেন তাহলে এটা বলতে হয় আমি আ দীর্ঘদিন ধরেই সম্পাদনার হু, সাথে হুম। যুক্ত। একজন সম্পাদক হিসেবে, আবার যেহেতু আমি লেখালেখি নিজের আমার কিছু আমি গল্পও লিখি, গবেষণামূলক কিছু কাজ আছে। একজন লেখক হিসেবে, একজন সম্পাদক হিসেবে কখনোই মানে আমি এত সহজেই আসলে সন্তুষ্ট হয়ে যাওয়ার মানুষ নই। কারণ আমার কাছে মনে হয় যে আমি যখন একটা কাজ করি, অনেকেই হুম, হয়তো ভালো বলছেন। আ এই বইটি নিয়েই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছেন। আ এখন তো সোশ্যাল মিডিয়া হুম। কানেক্টিং হওয়া খুব সহজ। নানাভাবে আমাকে বলছেন যে দারুণ কাজ হচ্ছে। সাধুবাদ আমি দিচ্ছেন। আমি আসলে এতে খুব বেশি আপ্লুত এরকম কিন্তু ঠিক নই, এবং ধরেন এটির ১ম মুদ্রণ এরকম হলো যে আগামী ১ মাসের মধ্যে সবগুলো কপি বিক্রি হয়ে গেল। হু, হুম। তাতেও আমাকে আবার যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি খুব সন্তুষ্ট কিনা? আমি আসলে এটা বলব যে আমি আসলে পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ বই বিক্রি হয়ে যাওয়া, বইকে ভালো বলার মধ্য দিয়েই শুধুমাত্র আপনার এটির কাজ শেষ নয়। কারণ হচ্ছে যে আমার তখন মনে হয় যে যেমন এই বইটি হাতে আসার পরে, প্রোডাকশন আ হয়ে আসার পরে যখন প্রকাশক আমাকে আনুষ্ঠানিকভাবে বইটি তুলে দিলেন, হুম। এটি আমি যখন বাসায় নিয়ে গেলাম এবং আবার চোখ বুলালাম, মনে হলো যে ইস! আরো ভালো করা আরো যেত। ভালো করা যেত। আরো ভালো করা যেত। এবং আ আরো মজার ব্যাপার হচ্ছে যে এই জায়গাটায় একটা আনন্দ পেয়েছি, এটা বলা দরকার হয়তো। যে অবশ্যই। যাদেরকে আমি হয়তো আমন্ত্রণ জানিয়েছিলাম যে, হুম। "আপনারা আমাদের এই রিপার বাংলার আমার প্রিয় নদী সিরিজ হচ্ছে, আপনারা এখানে লিখুন।" তো তারা হয়তো তখন ভাবেনি যে এটি এইরকম গিয়ে একটি শেষ পরিণতির দিকে যাবে। এরা হয়তো কেউ এখন আফসোস করে বলছে বইটি পেয়ে যে, "দারুণ একটা কাজ হয়েছে। লিখতে পারলে ভালো হতো। আ আপনি তো আমন্ত্রণ জানিয়েছিলেন।" হ্যাঁ, অ্যা অনুশোচনা করছে। অনুশোচনা কেউ করছেন। হ্যাঁ? আচ্ছা। তো এরকম আছে আরকি। তবে শেষ কথা হচ্ছে এই বিষয়টা যে আমার সন্তুষ্টি শতভাগ আ হুম। অবশ্যই না। কারণ আমি মনে করি যে আরো এফোর্ট যদি আমি আরো ভালো আ যুক্ত করতে পারতাম, আমার শ্রম মেধাটাকে আরো বেশি সময় দিতে পারতাম, তাহলে তো আরো ভালো হতো আরকি। তো একটা উম আ থেকেই যায় যে উম আ আরো ভালো হলে আরো ভালো করা যেত। আরো ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই। বইটিতে খুব সুন্দর একটি প্রচ্ছদ দেখা যাচ্ছে। প্রচ্ছদটা বিষয়ে কথা বলবেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ, প্রচ্ছদ আপনি আ লক্ষ্য করে দেখবেন যে প্রিয় নদীর গল্প যে প্রচ্ছদটি দেয়া হয়েছে, হুম। সাধারণত এই সময়ে যে বইগুলো প্রকাশিত হয়, এই ধরনের প্রচ্ছদ ব্যবহার করা হয় না। এখন তো আপনার তথ্য প্রযুক্তির যুগে সবাই এই যে আপনার কম্পিউটারের মধ্যেই এক ধরনের হুম, হুম, আর্টের হুম। ডিজাইন, আমি ওই এ বিষয়টাই বলতে চাচ্ছিলাম। সেই বিষয়গুলোর উপর নির্ভর করেই আপনার সাধারণত হুম, এখন প্রচ্ছদগুলো হয়। সেই প্রচ্ছদগুলো যে দৃষ্টিনন্দন নয় তা কিন্তু না। এখন অনেক সুন্দর, সুন্দর প্রচ্ছদ হচ্ছে। কিন্তু সেগুলো অবশ্যই। হচ্ছে প্রযুক্তির একটা সরাসরি আ প্রযুক্তির কারুকাজ থাকে। হ্যাঁ, হ্যাঁ। সেখানে আপনার ইলাস্ট্রেশন কিংবা হুম, নানান হুম। জাতীয় বিষয়, সফটওয়্যার ব্যবহার করে সেটিকে সৌন্দর্যমণ্ডিত করা হয়। আমরা যখন এই বইটির প্রকাশের বিষয়ে চূড়ান্ত করলাম, তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা এটাতে শুধুমাত্র প্রচ্ছদে যে ছবিটি ব্যবহৃত হবে কিংবা যে প্রচ্ছদটি হবে, এটি কোন শিল্পীকে দিয়ে আমরা করাবো। তো সেই চিন্তা থেকে আপনি জানেন যে বাংলাদেশের বিখ্যাত একজন চিত্রকর সমর মজুমদার। হুম, হুম। আমরা তার সাথে যোগাযোগ করলাম এবং আমাদের প্রকাশক যোগাযোগ করলেন। তো যোগাযোগ করে আমরা তাকে বললাম যে এরকম একটি বই আমরা করতে চাই, এবং হুম, হুম। সেখানে আপনি মানে হাতে এঁকে প্রচ্ছদটির কাজটি করবেন আরকি।
তো সেইভাবেই আমরা কাজটি করেছি। আপনি দেখবেন যে এটি প্রকৃতির হ্যাঁ, একটি আবহটা আছে। আবহ, নদী, হুম, হুম। গাছপালা, পাখি, নানান বিষয়, নৌকা, এবং এগুলোর একটি সন্নিবেশ হচ্ছে প্রিয় নদীর গল্পের যে প্রচ্ছদটি আরকি। একদম সুন্দর লাগছে। আমি এখন জানতে চাইবো যে আমাদের তরুণ প্রজন্ম, আপনার বই থেকে একটু বাইরের প্রসঙ্গে কথা বলছি। আচ্ছা, আচ্ছা। যে নতুন প্রজন্ম বই থেকে খানিকটা বলবো না, বেশ পিছিয়ে আছে বই পড়া নিয়ে। তারা ওভাবে বই পড়ছে না। বা বই পড়লেও দেখা যাচ্ছে গুটি কয়েক আ লেখকের বই পড়ে। নতুন লেখকের প্রতি তাদের আগ্রহর জায়গাটা কম। যাদের বই পড়ছে শুধু তাদের বইই পড়ে যাচ্ছে। এরকম উদাহরণও অনেক আছে। তো নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য আপনি কিছু বলবেন? যে কিভাবে তারা বই পড়ার এই আগ্রহটা তৈরি করতে পারে? আসলে দেখুন এইটা মানে এই মুহূর্তে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি, মানে আমরা একদম। যারা লেখালেখির সাথে হুম, সম্পৃক্ত, হুম। বই নিয়ে কাজ করি, আহ উম, এটা প্রাসঙ্গিকভাবে ধরেন আমি যদি বলি যে আমি আরো একটা পত্রিকা সম্পাদনা করি, এটি হচ্ছে বই বিষয়ক একটি পত্রিকার নাম হচ্ছে আচ্ছা। এবং বই। এবং বই। এটি ত্রৈমাসিক একটি পত্রিকা, ৩ মাস পর পর বের হয়। তো আচ্ছা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বইয়ের বাজার, বই, পাঠক, এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রতিনিয়ত ভাবতে হয়। হুম, এই হুম। কাগজটি করার কারণেই আমাদেরকে ভাবতে হয়। তো সবকিছুই তো চিন্তার ফসল আসলে। নিশ্চয়ই। তো আমরা সেই বিষয়গুলো আমাদের ভাবনা আ মধ্যে আছে যে আসলে এই অবস্থাটা কেন হচ্ছে? হুম। তো আপনি আসলে তরুণ প্রজন্ম আপনার আ যদি দেখেন যে গত ২০ বছরের কথা, ২১ বছরের কথা যদি বলি, আপনি দেখবেন যে বাংলাদেশের ২০০০ এর পরে, ২০০০ সাল, ২০০১ সাল কিংবা ২০০০ থেকেই যখন আমরা যদি ধরি আরকি, হুম, ২ হুম। দশক, হুম। গত ২ দশকে কিন্তু প্রযুক্তির নানা মাধ্যম এসে আমাদের একেবারে ক্যাপচার করে ঘরের ফেলেছে মধ্যে হাজির একদম। হয়েছে। আপনার বিছানায়, বেডরুমে হুম, হুম, চলে হুম। এসছে। আপনার মোবাইল ফোনটা যদি আপনার বালিশের পাশে না থাকে, আপনার ঘুম হবে না। ঘুম আসবে না। তো এই যে প্রযুক্তির একটি আপনার, আমি এটাকে আবার সর্বগ্রাসীও বলতে চাই না। কিন্তু প্রযুক্তি যে আপনাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে, এই জায়গায় এসে আপনি যখন বই কেন পাঠক তরুণরা পড়ছে না, আ কেন এটা হচ্ছে না, এইটাতে আসলে আমি মনে করি যে এটাও একটা অন্যতম বড় কারণ প্রযুক্তির। একদম। কারণ হচ্ছে যে আপনি এখন দেখেন এই যে বাচ্চারা তাদের অনলাইনে ক্লাস হচ্ছে। তাদের স্মার্টফোন কিনে দিচ্ছে হচ্ছে। তাদের সোশ্যাল মিডিয়ার আইডি লাগছে। তাদের জিমেইল, ইমেইল অ্যাকাউন্ট তাদের লাগছে। প্রয়োজন এগুলো। এবং এর বাইরে কিন্তু তারা কিন্তু এখানে আটকে থাকছে না। তারা হুম। একটু পরেই ধরেন সোশ্যাল মিডিয়ার হয়তো ক্লাসটা শেষ হলো। এরপরই তারা ওখানে বিনোদন প্ল্যাটফর্ম এ চলে ফেসবুকিং করা যাচ্ছে। চলে যাচ্ছে, হুম, হুম। ইউটিউবে চলে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে যে তার কাছে এত সহজ মাধ্যম। আপনি ধরেন এই আমরা গল্প উপন্যাসের কথা বলি। এগুলো হুম। পড়ে আপনি যেটা জানবেন, সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। আপনি পড়বেন, আপনার চিন্তার জগৎ আপনার খুলে যাবে। একদম। কিন্তু ওখানে দেখেন যে আপনি যা ভাবছেন সেটি পর্দায় দেখানো হচ্ছে। তো তো তখন কল্পনা আপনার করার জায়গাটা কমে যাচ্ছে। কমে যাচ্ছে। এতে মেধা আমাদের চিন্তা শক্তির কিন্তু শক্তিটা প্রসার হচ্ছে না। হচ্ছে না। একদম। একদম আপনি যথার্থ বলেছেন। এবং যেটি হচ্ছে যে আ চিন্তার জায়গায় আমাদের জগৎটি হুম, হুম। সংকুচিত হয়ে আসছে। একদম। তবে এই জায়গায় উত্তরণের ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে দুটো বিষয় আমি বলতে পারি। সেটি হচ্ছে যে অবশ্যই পরিবারকে সবার আগে দায়িত্বশীল হতে হবে। বাবা এবং মা কিংবা বড় ভাই, বোন যদি থাকে, যারা তাদের অভিভাবক আসলে আছেন। দায়িত্বটা নিতে হবে। হুম। যে তোমরা এই বইটা পড়ো। কারণ বাবা-মা যদি সেটি গাইড করেন, তার হাতে মোবাইল ফোনটার চাইতে যদি একটি বই তুলে দেওয়াটা যদি তিনি সেই কাজটি না করেন, তাহলে আসলে সহসাই সেটি খুব কঠিন। এটি হচ্ছে ১ নাম্বার। হুম, সেখানে পরিবারের সদস্যদেরকে দায়িত্বশীল হুম, হতে হবে। অবশ্যই। আরো একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে পাঠাগার আন্দোলন। হুম, আপনি দেখবেন যে আ গত বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই যে আমরা বলছি যে এটি হচ্ছে না কেন? যে আমাদের এই যে একদম দেখবেন যে তৃণমূলে যদি কথা বলি, আপনি এখন একটা ইউনিয়নে হেঁটে যাবেন, আপনি একটা পাঠাগার খুঁজবেন, আপনি পাবেন না। আপনার একটা উপজেলা শহরে গিয়ে বলবেন যে উপজেলা গ্রন্থাগারটা কি আছে? আমি নিজেই এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত। আমি ব্যক্তিগত হুম, উদ্যোগে হুম। সেগুলো করি। আপনি সেখানে গিয়ে দেখবেন যে উপজেলা গ্রন্থাগারটি তালা দেয়া আছে। অর্থাৎ এখানে হয়তো ১ মাসেও হুম, কেউ যান না। দুঃখজনক। এরকম একটি অবস্থা আছে। বাংলাদেশে অসংখ্য অ পাবলিক লাইব্রেরি যে হুম, প্রত্যেকটি জেলাতে আছে, সরকারি গণগ্রন্থাগার আছে। আসলে এই যে এই প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তা হচ্ছে নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, যারা জাতীয় আ আপনার গণগ্রন্থাগার সহ আ সরকারের যে এই
পাঠাগার কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মনিটরিং বৃদ্ধি করতে হবে, তাদের কাজের মাত্রা বাড়াতে হবে, এবং ওই তৃণমূলের তরুণদেরকেও আসলে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত করা, যে তোমরা পাঠাগার তৈরি করো, আমরা সহযোগিতা করব। এবং এই ক্ষেত্রে অবশ্যই তরুণদের এগিয়ে আসতে হবে, কারণ এটি পরিবর্তনের জন্য তরুণদের যে ভাবনা, এবং যত সহজে তারা এবং করতে পারে। সবকিছু পরিবর্তন আসলে তারুণ্যের দ্বারাই হয়, তারুণ্যের দ্বারা সেটি সম্ভব, নিঃসন্দেহে সেটি সম্ভব। আপনি এবং সেটি খুব সহজে হয়। জি, আমার মনে হয় যে তরুণদের মতো কর্মপ্রচেষ্টা, এই বিষয়টা অন্য কারোর ভিতরে খুঁজে পাওয়া যায় না। না, এটা তো খুবই স্বাভাবিক। এখন দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্মই যদি এটার প্রতি ঝুঁকে যায়, মিডিয়া বলেন, প্রযুক্তির অপব্যবহার যেটা বলবো আমি, খুব মুশকিল, খুবই মুশকিল। না, এই জন্যই বললাম যে আসলে এইটাকে পরিবারকে এটা গাইড করতে হবে। এছাড়া আসলে এ থেকে মুক্তি পাওয়া এটি খুব কঠিন ব্যাপার, কারণ হচ্ছে যে আমরা যত দিন পেরিয়ে আমরা সামনের দিকে যেতে থাকবো, প্রযুক্তি কিন্তু আমাদেরকে আরো গভীর ভাবে আষ্টে পৃষ্ঠে ধরবে। তো সেই এখনই আসলে ভাবনার সময় যে আমরা শুধু প্রযুক্তিকে নিয়েই হাঁটবো, না আমাদের এই বই পড়ার সংস্কৃতি, আমাদের চিন্তার জগৎকে খুলে মানে জগৎকে প্রসারিত করার জন্য আমরা কাজ করব। একদমই তাই। একটা সময় দেখা যেত যে শিক্ষকদের কাছ থেকে আমরা এখনো যেটা শুনি যে মানসিক অশান্তিতে ভুগছো, একটা বই নিয়ে পড়ো। কিন্তু এখন বিষয়টা, আমি একটু ডিপ্রেশনে চলে যাচ্ছি, ফোন নিয়ে বসছি বা কিছু ভিডিও দেখছি, আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পরে আমি হয়তো রিল্যাক্স ফিল করব। এটা মনে হয় আমাদের ভুল সিদ্ধান্ত, যার কারণে এই বই থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। এটিও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আমরা সময় ক্ষেপণের জন্য আমি নিজে এটা অনুভব করেছি, বইয়ের চাইতে মোবাইল ফোনটাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং একসাথে আমরা অনেক যোগাযোগ রাখতে চাই। হ্যাঁ, একই সাথে এটি মানে আপনার প্রযুক্তির এই যে ব্যবহার, এটিকে আমি মানে নেগেটিভ অর্থেই শুধু বলতে চাই না, এর কিন্তু অনেক পজিটিভ দিকও আছে। কারণ আপনার প্রযুক্তিতে দেখেন এখন ইবুক হচ্ছে, ওখানে বসে কিন্তু বই পড়া যাবে। হ্যাঁ, সেখান থেকে বই শুনতে পাচ্ছে পাঠকরা কত সহজে। হ্যাঁ, এবং আমি যতদূর জানি আপনাদের সংবাদ প্রকাশও বই এরকম একটি উদ্যোগ আপনাদের আছে। এটি আমি বোধহয় একটি পর্ব শুনেছিলাম। তো সেটিও কিন্তু একটি বড় ব্যাপার যে আপনি শুনলেন, শুনে চিন্তা করলেন। তো প্রযুক্তির মধ্যে আসলে অনেক পজিটিভ বিষয় বের করে নিয়ে আসা অবশ্যই আছে, অবশ্যই আছে। ধন্যবাদ ফয়সাল আহমেদ আজকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই আয়োজনটি অনলাইনে উপভোগ করছেন আমাদের সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। লাইভ চলাকালীন সময়ে সর্বোচ্চ 2 জন শেয়ারকারী পেয়ে যাচ্ছেন লেখকের সিগনেচার করা 2টি বইয়ের কপি। আমরা এখন অনলাইনে যুক্ত হব বইটির প্রকাশক রহিম রানার সাথে। রহিম রানা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? আপনি? এই তো ভালো আছি, কেমন আছেন? এই তো বেশ ভালো। এই বইটি নিয়ে আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাইবো। বইটি সম্পাদনা করার ক্ষেত্রে আপনি সাহায্য করেছেন ভাইয়াকে। আপনাদের প্রথম সূচনা এবং কবে থেকে আপনারা কাজটা করছেন? এই বইটা নিয়ে হচ্ছে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি ফয়সাল ভাইয়ের সাথে। উনি যে সম্পাদনা করেন একটা পোর্টাল আছে, ওয়েব জার্নাল নদী বিষয়ক। ওখানে বিভিন্ন ধরনের নদী নিয়ে গল্প, কবিতা, নদীর খবর, তারপর হচ্ছে বিভিন্ন বিষয়, নদী ভাঙন, নদী রক্ষা, বিভিন্ন মুভমেন্টের নিউজগুলো ওখানে ওনারা সংরক্ষণ করেন। সেখানে হচ্ছে নিয়মিতই হচ্ছে বিভিন্ন ধরনের নদী বিষয়ক লেখা মানে আমি পড়ি। তারপর ফয়সাল ভাইয়ের সাথে আমি এই বিষয়ে আলোচনা করি। ফয়সাল ভাই একটা পত্রিকা সম্পাদনা করেন এবং বই বিষয়ক সেই বইয়েও নদী বিষয়ক বিভিন্ন লেখা ছাপানো হচ্ছিল। তো এর মধ্যে একদিন ফয়সাল ভাইয়ের সাথে আলোচনা হলো। ফয়সাল ভাই বললো যে এইরকম একটা কাজ করতে চাচ্ছি, রানা কি বলে? তারপর আমি বললাম যে হ্যাঁ, এখন তো আসলে সময় হচ্ছে এই কাজগুলা করার। জলবায়ু পরিবর্তন, পৃথিবীর যে এখন যে অবস্থা, নদী দখল থেকে শুরু করে পাহাড় দখল, মানে পরিবেশকে যেভাবে হচ্ছে আমরা ধ্বংস করছি, সেই অবস্থায় আজকে আমরা দাঁড়িয়ে যখন চিন্তা করি নদী এত পরিমাণে দূষণ
হচ্ছে, বিশেষ করে ঢাকার নদীগুলা, একটা নদীও পাবেন না যেখানে হচ্ছে সেই নদী দখল হয় নাই, সেই নদীতে হচ্ছে বজ্র ফেলা হয় না, সেই নদী নিয়মিত পরিষ্কার হয় না, এমন কোনো নদী পাবেন না যে যেখানে হচ্ছে নদীর উপর এই ধরনের আগ্রাসন চালানো হয় না। তো সেই বিষয়টি ঢাকায় মহানগরে থাকি, সেখানে দেখতে পাই। বিশেষ আমাদের কক্সবাজার জেলায় অনেকগুলা নদী ছিল, এখন সেই নদী দখল করে হচ্ছে নদীর মোহনা ধ্বংস করে সেখানে বাড়িঘর, বিভিন্ন ধরনের আহ জমি দখল, এগুলো করে নদীগুলোকে আসলে সংকুচিত করে ফেলা হয়েছে। শুধু কক্সবাজার না, সারা বাংলাদেশে এই ঘটনাগুলা আমরা দেখতে পাই বিভিন্ন পত্র পত্রিকায় কিংবা হচ্ছে নিজেরাই সচক্ষে। তো এই ক্ষেত্রে আসলে মনের ভেতর এক ধরনের দুঃখ কষ্ট থাকে যে সবারই, যে এই নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বলবো যে এখানে একটা নদী ছিল। আমরা নদী ছিল এটা বলবো কেন, আমরা বলবো যে হ্যাঁ এখানে একটা নদী আছে। সেই প্রস্তুতিটাই নিচ্ছি আমরা নদী দখল করার, দখল মুক্ত নদী। আসলে নদী বিষয়ে এই যে বইটা প্রকাশ করার যে উদ্যোগ, সেটা আসলে খুবই আমাদের মন থেকে, হৃদয় থেকে ছিল। অনেকে বলছিল, আমরা যখন পাবলিশ করছি, বইটার কাজ করছিলাম, প্রচারণা করছিলাম, তো অনেকে বলছিল যে এই নদী বিষয়ের বই মানুষ কিনবে কিনা, পাঠকের কাছে যাবে কিনা। তো আমরা আসলে এই পাঠক কিনবে কিনা এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না। আমাদের চিন্তা ছিল যে আমরা বইটা নিয়ে পাঠকের কাছে আমরা যাব, পাঠক আমাদের কাছে আসবে, এই চিন্তা নিয়ে আমরা বই পাবলিশ, এই অন্তত এই কন্টেন্টের বই পাবলিশ করব না। তো এই ক্ষেত্রে ফয়সাল ভাই হচ্ছে সবচেয়ে বেশি আমাকে সহযোগিতা করেছেন। উনি বলছেন যে রানা, সাহস রাখেন, আমরা সাহস রাখি, আমরা এই বইটা পাবলিশ করি, একটা কিছু তো হবে। বই বই বিক্রিটা আসলে বিষয় ছিল না আমাদের এখানে, এটা ছিল হচ্ছে একটা আন্দোলন। সারা পৃথিবীতে প্রকৃতি রক্ষা, নদী রক্ষা, পাহাড় রক্ষার যে আন্দোলন, সেই প্রকৃতি রক্ষার আন্দোলনের একটা অংশ হতে চেয়েছি আমরা, এটা হচ্ছে মূলত বিষয়। তো এই বই পাবলিশ করতে গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে। কিছুদিন আগে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, এই এই আমরা সেখানে প্রিয় নদীর গল্প এই বইটা উপহার দিয়েছিলাম। আমরা সেই অনুষ্ঠানে গেলাম, যে অনেকগুলা তরুণ, তারা জানতেছে যে বাংলাদেশে নদী নিয়ে কাজ হচ্ছে, নদী নিয়ে বই প্রকাশ হচ্ছে। সেই প্রোগ্রামে হচ্ছে দেখলাম তরুণরা খুব উৎসাহী, বই নিয়ে বললো যে খুব ভালো কাজ হয়েছে, তাদের অনুভূতি শুনলাম, তারা বইটা আগ্রহ ভরে বইটা নিল এবং আমাদেরকে তারা ফিডব্যাক দিচ্ছে, জানাচ্ছে যে দুর্দান্ত কাজ হয়েছে। এই যে আমরা তরুণদের কাছে যাচ্ছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি আমাদের তরুণদেরকে না জানাই, আগামী প্রজন্মকে সচেতন না করি, এখন যে নদীগুলোর অস্তিত্ব রয়েছে সেগুলো পরবর্তীতে নালা নর্দমায় পরিণত হবে। তাই এখনই সময় আমাদের জলবায়ু নিয়ে, প্রকৃতি নিয়ে, নদী নিয়ে ভাবা, চিন্তা করা। সেই আসলে এই চিন্তা থেকে আমাদের এই বই পাবলিশ করা। ধন্যবাদ। যে প্রিয় নদীর গল্প, এই বইটির যখন পাণ্ডুলিপি আপনারা সংগ্রহ করছিলেন, তখনকার কোনো বিশেষ কথা বা গল্প কি আছে যেটা দর্শকদের সাথে শেয়ার করতে চান? হ্যাঁ, গল্প তো আছে। আমরা হচ্ছে বইটা পাবলিশ করার কথা ছিল আরো 6 মাস আগে। তো 6 মাস আগে আমরা পাণ্ডুলিপি গুছিয়ে ফেলছি, তারপর বানান ইত্যাদি ইত্যাদি যা ছিল, প্রুফ রিডিং ছিল, ডিজাইন ছিল, কাভারটা ছিল। তো আমরা মানে অনেক আগেই পাবলিশ হয়ে যেত। তো করোনার মধ্যে আমরা একটু ভয় পাচ্ছিলাম যে বইটা যদি আমরা করোনার মধ্যে পাবলিশ করি, দেখা যাবে হচ্ছে আমরা যাদের কাছে পৌঁছাতে চাচ্ছিলাম, তরুণ প্রজন্মের কাছে বইটা তাদের হাতে দিতে চাচ্ছিলাম, তারা আসলে বইটা এখন সংগ্রহ করতে পারবে না, এই ধরনের একটা চিন্তা ছিল। ফয়সাল ভাইয়ের সাথে এই নিয়ে আলোচনা হয়েছে, ফয়সাল ভাই কি করা যায়। তারপর অন্যান্য যারা লেখক ছিলেন এটার সাথে যুক্ত, ওপার বাংলার এপার বাংলার, ওনাদের সাথে উনি কথা বলছেন। তারাও বলছেন যে হ্যাঁ, এখন যদি আমরা বইটা পাবলিশ করি, বইটার যেভাবে আমরা মার্কেটিং করার বিষয়টা ছিল, যেভাবে মানুষের কাছে পৌঁছানোর জায়গা ছিল, সেটা আসলে আমরা পারবো না, আমরা একটু সময় নিই। তো এই করোনা গেল, তারপর বিভিন্ন বিষয় সামনে আসলো। আমরা সবাই জানি মহামারীতে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন। সব মিলিয়ে আসলে আমরা এই বইটা সিদ্ধান্ত নিয়েছি লকডাউনের পরে হচ্ছে আমরা বইটা পাবলিশ করব। এবং পরে হচ্ছে লকডাউনের পরে পাবলিশ করার পর ওই যে ভয় ছিল তরুণ প্রজন্মের কাছে আমরা বইটা দিতে পারবো কিনা, সে ভয়টা আসলে আমাদের মানে এখন একদম নাই। আমরা হচ্ছে তাদের কাছে যাচ্ছি, তাদেরকে বইটা দিচ্ছি, এই আর কি। আসলে ওইভাবে বিশেষ আর কোনো গল্প নেই। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ জানাচ্ছি। নদীমাতৃক আমাদের দেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী, কিন্তু নদীর রূপ এখন বদলে গেছে, বাঁক নিয়েছে নতুন মোড়। বর্জ্য নিষ্কাশন বলেন, নগরায়ন বলেন, সবকিছু মিলিয়ে নদীকে এখন নতুন রূপে দেখা যায়। জনসচেতনতা এবং আমাদের ভেতরের সচেতনতাই মূলত প্রথম এবং প্রধান প্রতিষেধক। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।